আমাদের প্রিয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী অবশ্যই বিদায় এই সংবাদ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ভাগবতা ইউনিয়ন স্কুল এবং কলেজের সম্মানিত অধ্যক্ষ মৌলানা উপদেষ্টা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপস্থিত অন্যান্য অতিথিবর্গ, প্রিয় শিক্ষক মন্ডলী, নাজির বিদ্যালয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও শুধু আসসালামু আলাইকুম। তোমাদের বসে তো ভালো তারা দেখো আমার ভালো লাগতেছে মুক্তি পাওয়া কি করবো সে কথা বলতে পলিটিক্যাল অনুষ্ঠান দাঁড়ায় থাকে এই ছবিটা আমার তো এখন লাইভে আছে সবাই দেখবে চেনা কখনো করতে লাগে না মুস্তফা সবাই তোমার চিনে আবার নতুন করে ফেসবুকে কি আমরা যারা জানি যে সরকারি বিধি মোতাবেক নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা 59 বছরে অবসরে যান। আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর সরকারি চাকরি করা, 10 BCS পাস করে আমি 91 সালে কিশোরগঞ্জ ইন্টার হেলথ কমপ্লেক্সে মেডিকেল হিসেবে যোগদান করলাম। সকালে ঘুমের থেকে 5টায় উঠছি, বাসে 7টা ক্লাস, মহাখালীতে 5টায় গেলাম, বাস ময়মনসিংহ কিশোরগঞ্জ পৌঁছে দুপুরে একটু হোটেলে কিছু খেলাম, তারপর সেখান থেকে 1 ঘন্টা চামড়া বন্ধ করতে যেতে হয়, রাস্তার জঘন্য খারাপ, সেখান থেকে ট্রলারে 2 ঘন্টা, এবং আমি যখন ইন্টারনেটে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। মানে এরকম একটা জায়গা যে কোনো জরুরি কাজে খবর দেওয়ার কোনো নিয়ম নাই, চাইল্ড সিস্টেম, একটা টেলিফোন আছে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন মারা গেলে 24 ঘন্টা ওইখান থেকে ঢাকা আসা সম্ভব না। ওইগুলো আমাকে 2 বছর চাকরি করতে হয়েছে, এবং ওখানে বিদ্যুৎ নাই, হাসপাতালে জেনারেটর আছে, কিছু সময়ের জন্য দিনের বেলা চলে, রাতের বেলা 8টার পরে কারেন্ট থাকে না। সেরকম জায়গায় আমাদের চাকরি করতে হয়েছে। 2 বছর পরে ওখান থেকে যখন আমি বিদায় নিচ্ছি তখন ওই এলাকা মানুষের জন্য, সহকর্মীদের জন্য, স্টাফদের জন্য তখন আমার খারাপ লেগেছে। আমার বলতে হয়েছে সবারে চেষ্টা করতে করে আমি ছিলাম। আমি যখন বলতে এসেছি তখন 90 বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা, তা আমি সাভারে যখন আসি তখনও খারাপ লাগে যে এই জায়গাটা তো ভালোই ছিল, আর বেশিদিন থাকলে কি হতো। বিদায় পর্বটা একটু খারাপ লাগে, অনেকের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক, অফিসিয়াল সম্পর্ক হয়ে যায়, এদের চেহারা তো আগের মতো ঘন ঘন দেখা যাবে না। যদি একটা সময় বলছি না অবসর নিতে হচ্ছে সরকারি বিধি মোতাবেক, তার সম্বন্ধে আমি কয়েকটি কথা বলি যে উনি তার কাহিনী বলেছেন। যদি 11 বছর কিন্তু খাদ্যাশন 2টি উপজেলায়, একবার এই উপজেলায়, কয়েক বছর আবার ওই উপজেলায়, এটা পানিশমেন্ট পশ্চিম গ্রাম, যেহেতু উনি মাইকাপাড়া আমাদের দল করে ওনাকে বুঝে শুনে ওখানে পাঠানো হয়েছে, এবং ওনাকে বৃহস্পতিবার দিন বিকালে পূজা হতো আর রোববার দিন সকালে পূজা হইতে ঠিক মতো অফিসে আসছে ছুটি যাই থাকে। মানে উনি ওখান থেকে আপনি কি হেলিকপ্টারে যাবেন নাকি, যাইতে হতো সময় লাগে। আপনি শুক্রবার দিন সকালে গিয়ে আর শনিবার দিন রাতে এসে বলতেন এইটা তো আসলে ছুটি হয়ে গেল। তো উনি স্টেশন থেকেও খুব বেশি ছুটিতে ঢাকায় আসতে পারেন না। দেখেন 5 আগস্টের পরে 19 তারিখে তাকে ঢাকা বেলায় নষ্ট করে 22 আগস্ট উনি সাভারে যোগদান করেন, এবং ওনাকে দেখেছিলেন অত্যন্ত সাহসী, অত্যন্ত অভিজ্ঞ এবং শিক্ষক বান্ধব একজন কর্মকর্তা ছিলেন। কোনো কিছু এসছেন আমাকে ফোন দিয়ে বলতেন স্যার এইটা তো এই সমস্যা, আপনার কোনো পরামর্শ আছে না। তখন আমি এমপি না, কিন্তু উনি আমার কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছেন, এবং কখনো কখনো তো আমাদের তো নানা রকম সমস্যা থাকে, দলের নমিনেশন আরো অনেক ব্যাপারটা থাকে, উনি আমাকে অনেক সাহসও দিয়েছেন। স্যার এটা আপনার স্যার আমি দিব না, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনি আপনার কাজ করেন, মানুষ শেখার করেন। এবং খুব
খুবই আন্তরিক ছিলেন, যে কথা আপনারা শিক্ষকরা বলেছেন তার কাছে কোনো কিছু নেই। উনি মনে করতেন এটা আমার দায়িত্ব, আমি শিক্ষকদের গার্জেন, অতএব এটা আমাকে সমাধান করতে হবে। ওই যে আগে একজন অফিসারের কথা বললেন না, এখন সব অফিসার ট্রাই করবেন না, এটা বুঝতে হবে। কেউ ক্ষমতাকে অনেক বেশি ইউজ করে, কেউ ক্ষমতা নিয়ে চলতে ভালোবাসে কিন্তু ক্ষমতা ইউজ বেশি করে না, মানুষের জীবনকে। আমি তার সরকারি জীবনে মঙ্গল কামনা করি। তার দুইটি সন্তান, তার মেয়ে বড় গাজীপুরে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে সে পড়াশোনা শেষ করে বেরিয়ে গেছে, আর ছেলে বইয়ের থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা 4th ইয়ারে স্টুডেন্ট, সামনে বছর বেরিয়ে যাবে। মানে একটি ছেলে একটি মেয়ে, ভাবে তো দেখলাম যে হাসি মুখে সে বসে আছে। অনেকে এসে বিরক্ত হয়, তখন থেকে বক্তৃতা চলতেছে, কিন্তু আমি ভাবি তো লক্ষ্য করলাম সে আন্তরিকভাবে বসে আছে যে এই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ, সব কথা আমাকে শুনতে হবে। আমার কাছে একসময় অস্বস্তি লাগলো, বদি আমাকে গানে গানে বললো যে ভাই ভাবে কিন্তু মনটা আসলে ভালো হয়, এটা তো একটা জীবনের স্মৃতি, হ্যাঁ একটু ছবি টবি থাকুক। উনি যদি বলতে চাই দিয়ে আপনি সুযোগ দেন, হ্যাঁ প্রতিটা বদিরে আমিও ভাবছিলাম যে ওনাকে আসলে একসময় আনা দরকার। এখন সভাপতি বক্তব্য রাখছেন, আর বিহার সাহেব যখন বক্তৃতা দেবে তখন ওনাকে ডাকলে তো গুরুত্বটা পাই না, সেই জন্য মাঝখানে দেখে এনে আমরা সম্মানিত করার চেষ্টা করছি। আর ভোটবাদকে আমাদেরকে নিজ করে আমরা মাফ করে দেবেন। আরেকটা একটা কথা বলি, যেহেতু অনেক শিক্ষক আছে, আমাকে অনেকে মনে করে আমি শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব একজন। আমি কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, এগুলো আমি দু এক জায়গায় বলেছি, আসলে আপনাদের একটা জিনিস অতীতে দেখেছি, আমি কোনো অনুষ্ঠান মানে 2 ঘন্টা করতে যাবো। আমি ইউনুস সাহেবকে বলবো, মুস্তফাকে বলবো, অন্যান্য বলবেন, এই কোনো অনুষ্ঠান 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি হবে। কেন আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তাই কেমন কেউ দেখি উনি কোনো অফিসের অনুষ্ঠানে 10 মিনিটের বেশি বক্তব্য দেয় না। এবং এই যে 7 তারিখে একটা অনুষ্ঠান হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে স্কিল ডেভেলপমেন্টে একটা কোর্স উনি উদ্বোধনী করলেন। 10টায় অনুষ্ঠান শুরু হবে, আমাদের বলা হয়েছে 10টায় আগে আসুন। উনি 10টা 1 মিনিটের মধ্যে আসলেন চিন্মন্ত্রী সম্মেলন থেকে। আমরা মনে করি টাইমটা মেনটেন করা উচিত এবং সবাই যেন একটু একটু বলে। এখন আমার কাছ থেকে আপনার 7-8 মিনিট বক্তব্য আশা করে আপনারা যদি 8-10 মিনিট দিয়ে দেন, এবং সবাই এরকম দিয়ে 1-1.5 ঘন্টা করে আপনাদের মাথা প্রেশার এমন জায়গায় নিয়ে গেলেন যখন কারো কোনো মনোযোগ নাই, তখন আমাকে দাঁড় করে দেবেন দেখেন প্রধানমন্ত্রী আপনি যা ইচ্ছা তা করবেন। এটা হয় না। আমি দিয়ে একটা পলিটিক্যাল অনুষ্ঠান কি করেছি জানি, আমি জানি অনুষ্ঠান 2 ঘন্টা হবে এবং আগামী একটু আগে কিছু মুরব্বীরা চলে যায়। আমি জানি যে অনেক অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বের বক্তব্য দিলে আমি আমার বক্তব্য মাঝখানে দিয়ে দিই, তারপরে বসে থাকি, তারপর থানা নেতারা বক্তব্য দেয়। তোমরা কি চাও তোমাদের বক্তৃতা শুনবো? হ্যাঁ আমি বসে বসে মনোযোগ সহকারে শুনবো, আমার কথা আমি বলে বলছি, তোমাদেরটা শোনার জন্য আমি বসে আছি। এরকম কিছু পলিসি আমরা সামনে করবো, কিন্তু এই ধরনের অনুষ্ঠান যেন কখনো 1.5 ঘন্টা না হয়, এটা সবাই খেয়াল রাখবে। এবং আরেকটা জিনিস আমি চালু করেছি আপনার সামনে দেখুন, কোনো স্কুলে কোনো জায়গায় অনুষ্ঠান হলে মঞ্চ খালি থাকবে, কোনো চেয়ার টেবিল মঞ্চে থাকবে। যারা বক্তব্য দেবে নিজের থেকে দিয়ে মঞ্চে বক্তব্য দেবে। একটা সুন্দর ব্যানার করা থাকে, মঞ্চে আমাদের সুন্দর সুন্দর চেহারা 10-15 জনকে বসে রাখে। আমি একটু কথা বলবো, হওয়ার সময় যাবো, মঞ্চে থেকে উঠে যাইতে ইচ্ছা করে না, নিচে একটু গল্প টল্প করা যায়। কিন্তু এই যে মূর্তির মতো বসে থাকতে হয় যে সব অডিয়েন্স আমাকে দেখতেছে, এটা খুবই বিপদ। এটা ঢাকা 19-এ হবে না। আমি বললাম আমি যে অনুষ্ঠানে যাবো সেটা করতে দেব না। আর একটা হলো এই যে ফুল নিয়ে যে কারাকারি হয়, অনেক প্রতিষ্ঠান আছে 10,000, 15,000 টাকা, 20,000 টাকা আপনি ফুল পর্ব করেন। ফুল দিচ্ছেন কয়জনকে? 22 জনকে, 28 জনকে। হয় দিলে শুধু প্রধানমন্ত্রী সভাপতিকে দেন, আর নাহলে ফুল দেওয়া পর্ব বাদ দেন। যখন আপনি অনেককে ফুল দিবেন, টাকা অপচয় হচ্ছে, সময় অপচয় হচ্ছে। আপনি ফুল দিতে 10 মিনিট সময় নেবেন, এটা কোনো প্রয়োজন নেই। সবাই আমাদেরকে চিনি, আমাদেরকে নতুন করে ফুল দিয়ে সম্বোধন দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আর একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে অতিথিতে গেছি, এমপি আসবে, প্রধান অতিথি আসবে, ছেলে মেয়েরা পুকুর রক্ত উপেক্ষা করে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, এই সাথে খবর নেই, কোনো ধরে না, এই আসতো এই আসতো, এইসব পর্ব হবে না। আমি স্কুলে কলেজে অনুষ্ঠান যাবো, সেখানে হেডমাস্টার প্রিন্সিপালের জন্য চা খাবো, এখানে কেউ তো দেয় টাকা দরকার নেই। আমার লোক আছে, তারাই 5 মিনিট আগে বলবো যে হ্যাঁ আমি কয়েক মিনিটের মধ্যে ঢুকবো। কেন ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রোদের মধ্যে দেখা থাকবে? 5ই আগস্টের পরে এইসব জিনিস আমার মনে হয় পরিবর্তন হওয়া দরকার। অন্য কোথায় কি হবে জানি না, এগুলোর সমাধান হবে না। আমরা চাই নতুন কিছু করার জন্য। এবং বিগত দিনগুলোতে এমন কিছু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ওরিয়েন্টেড স্কুল কলেজগুলো এখন হয়ে গেছে শিক্ষক ওরিয়েন্টেড স্কুল কলেজ। এখানে হেডমাস্টার প্রিন্সিপালরা তাদের ইচ্ছা মতো অনেক কিছু করেছে, ছাত্রছাত্রীদের মতামতের কোনো গুরুত্ব কখনো দেওয়া হয়নি। এখন থেকে পর্যায়ক্রমে এই ছাত্রছাত্রীদের মতামতকে গুরুত্ব দিতে হবে। আমি একটা অনুষ্ঠানে আলাপ করলাম যে প্রাইমারি স্কুলের মিটিং তো যেগুলো হয় প্রতিষ্ঠান প্রধানকে, এখন থেকে আমি ইউনো সাহেবকে রিকোয়েস্ট করবো প্রতি 2-3 মাসে একবার করে প্রতিষ্ঠান প্রধান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এদেরকে নিয়ে মিটিং হবে এবং সেই মিটিংয়ে আমি উপস্থিত থাকবো। আমি তাদের সমস্যা শুনতে চাই, জানতে চাই এবং সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। যেমন এখন আমি যেটা নিয়ে মাথা কামাচ্ছি, এক একটা প্রতিষ্ঠানে আমরা হয়তো নতুন ভবন করি, কিন্তু আরো কিছু কাজ করা দরকার। এই যে শেখ কাছের কম্পিউটার ল্যাবের নামে যে দুর্নীতি হয়েছে, এখন গিয়ে দেখেন সেই সব কম্পিউটার একটাও কাজ হয় না। কোন স্কুলে 10টা আছে, কোন স্কুলে 20টা আছে, 25টা আছে, কোনো কাজ না। কাজের গিয়ে টেন্ডার দিয়েছে, এগুলো নাকি ওই কম্পিউটার টিচার বলেছে তামাদি হয়ে গেছে, এটা কোনো কাজ হবে না। এখন দেখেন এটা আবার নতুন করে দ্বিতীয় তো কয়েক বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে গুরুত্বপূর্ণ যেসব স্কুল কলেজ আছে এগুলো আমরা 1-2 বছরের মধ্যে 5টা-10টা করে কম্পিউটার আমার মতো করে আমাদের টিআর ফান্ড অন্যান্য ফান্ড থেকে আমরা দিয়ে ব্যবস্থা করে স্কুলগুলো তাদের কাজ চালাতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাল্টিমিডিয়া সেট আপ আমরা 1টা-2টা জন্য প্রত্যেকটা স্কুল কলেজে করে দেবো। এটা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না। খেলার মাঠগুলোকে সংস্কার করে খেলাধুলা প্রতিযোগিতার ব্যবস্থা করবে এবং যে সেগুলো স্কুলে একদিন গেল কবে প্র্যাকটিক্যাল ক্লাস হয় কেউ দেখে না, ওই রুমে ঢোকা যায় না, ওখানে কোনো যন্ত্রপাতি নাই, কেমিক্যাল নাই, চেয়ার টেবিল নাই। আছে একটা সায়েন্সের স্টুডেন্ট, সে প্র্যাকটিক্যাল ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হচ্ছে না। এটা প্রতিষ্ঠান প্রধানের আগ্রহ আছে কিনা জানি না, যে সভাপতি তারও আগ্রহ নাই। এইসব প্রতিষ্ঠানকে আল্লাহ চালায়, যারা দায়িত্ব আছে তাদের কোনো কাজ নেই, এই জিনিসগুলো করতে হবে। এখন মনে করছি আপনারা যাতে একটু শান্তিতে থাকেন। এখন থেকে প্রতিষ্ঠান প্রধানের 1-1.5 বছরের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দিয়ে শুরু হবে। প্রতিষ্ঠান প্রধান লোক, স্টাফদের লোক আমরা এসির ব্যবস্থা করে দিই, কিন্তু এসির বিল আপনাদের দিতে হবে, এটা আমরা দিতে পারবো না। আমরা এসি কেনার টাকার ব্যবস্থা করে দেবো। আনার পরে থাকে দায়িত্ব নিয়ে কাজ করেন প্লিজ। এবং যেসব জায়গায় হলরুম আছে, হলরুমের মিটিংটা দেখতে পাবেন, যখন ছাত্রছাত্রীদের নিয়ে কোনো কিছু হবে সেখানে আমরা সেগুলা হলরুমগুলো যতটা সংস্কার করা যাবে করে দিই। আমি একটা বিনয়ের সাথে আমি স্কুল কলেজের প্রধানদের বলতে চাই, এই যে শীতকালে কিছু প্রতিযোগিতা হয়, অ্যাথলেটিক্স, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, সাইকেল, আর গ্রীষ্মকালীন ফুটবল, বাস্কেটবল, কাবাডি, সাঁতার, টেনিস। আমাদের প্রতিষ্ঠান আছে কতগুলো এমপি ভুক্ত, কিন্ডারগার্টেন বাদে দিলাম 48টা এমপি ভুক্ত স্কুল, 4টি আছে স্কুল ও কলেজ, 6টি আছে শুধু কলেজ, 8টি আছে মাদ্রাসা, দাখিল, আলিম, ফাজিল, কামিল, 1টি আছে টেকনিক্যাল, 1টি সরকারি হাই স্কুল, একটা সরকারি কলেজ, 69টা প্রতিষ্ঠান। কিন্তু এইসব কম্পিটিশনে পার্টিসিপেট করে 8টা থেকে 10টা। কেন আপনারা পার্টিসিপেট করেন না? কিন্তু কম্পিটিশনটা স্ট্যান্ডার্ড হলো। শুনেন, জীবনে একটা উল্লেখযোগ্য সময় কিন্তু ম্যাট্রিক ইন্টারভিউ।
প্রতিভা বিকাশের একটা উল্লেখযোগ্য জায়গা কিন্তু এই সময়। এবং আমি খোঁজ দিয়ে দেখছি এইটা হয় না, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান প্রধানরা আগ্রহী না। কেন আগ্রহী না? কারণ সে এটা করতে গেলে তার একটা বাজেটের ব্যাপার আছে, সে এটা করতে গেলে ওখানে একটা টিমকে 5-7 দিন 10-15 দিন তাকে প্র্যাকটিস করা হয়। সে এই ঝামেলা নিতে চায় না। শুনেন একটা কথা বলি, শুধু লেখাপড়া শিখে একটা ছাত্রীকে আপনি মানুষ বানাতে পারবেন না। কেন? আমাদের এখন দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে নীতি নৈতিকতা একটা বিষয় এখানে সংযুক্ত করা দরকার। আমি ভালো স্টুডেন্ট হয়েছি, আমি নীতি আদর্শ একসময় আমার থাকতেছে, মানে থাকে এইটাই তো আপনার আসল। আপনি আলোকিত মানুষ হতে গেলে আপনার চরিত্র যদি ঠিক না থাকে, আপনি ভালো স্টুডেন্ট হয়ে জীবনের সব জায়গায় আপনি ভালো করতে পারবেন না। আমি ক্যারেট কলেজে পড়েছি, ক্যারেট কলেজ তৈরি হয়েছে একটা মানুষকে অলরাউন্ডার তৈরি করতে। অলরাউন্ডের ব্যাখ্যা কি? ক্রিকেটের ক্ষেত্রে হলো যে ভালো ব্যাটসম্যান, যে ভালো বল করে তাকে অলরাউন্ডার বলে, যে একাধিক কাজে পটু দক্ষ তাকে অলরাউন্ডার বলে। এবং জীবনের ক্ষেত্রে সব কাজে পটু লোককে ভালো করে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি অন্য দেশে আছে যে আপনি একদম প্রাইমারি থেকে আপনি জীবনে কেরিয়ার কোথায় যাবেন সেই লোক আপনাকে পড়াশোনা করা হয়। অন্তত হাই স্কুল থেকে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক দেশের খবর আমাদের দেশে ইন্টারমিডিয়েট পরে আমাকে সিদ্ধান্ত নিতে হয় আমি ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার হবো না আমি ইউনিভার্সিটি করবো। তার আগে আমি জানতে পারি না যে আমাকে কোথায় করতে হবে। কিন্তু অনেক জায়গায় প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং এইসব কোর্স কিন্তু অনেক দেশে আছে, নেপালের মতো দেশে কিন্তু আছে। তা আমি বিনয়ের সাথে বলি, দেখেন আপনাদের টাকা পয়সার সমস্যা থেকে সেটাও আমার সমস্যা করে সমাধান করে দেবো, কিন্তু আপনারা ছাত্রছাত্রীদের পার্টিসিপেট করার সুযোগ করে দেবেন, মাঠের সংস্কার লাগে সেটাও আমরা করে দেবো, কিন্তু তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করে না। এটা আমার উনি আমার কাছে ডেট চাচ্ছেন যে আমাদের এইসব প্রতিযোগিতা হয়েছে, একটা ডেট দিতে হবে প্রাথমিকদের। আমি বলছি আচ্ছা ঠিক আছে ডেট দেবো। আন্তর্ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা যেটা নৃত্য, কবিতা আবৃত্তি, গান, হামনাথ হয়েছে, একসঙ্গে তো অঙ্ক, ভাষা, লঞ্চা মেজা, ঠিক আছে। আমি চাই, আমি একজন খেলাধুলা অনেক ভালো ছিলাম, যে আমি এমপি হয়ে যদি এই কাজগুলো পেট্রোনাইজ না করতে পারি তাহলে আমার মতো লোক এমপি হয়ে কি কাজ করবে এই সমাজে? এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। সমস্যাটা আমাকে বলে, কিন্তু এই 69 প্রতিষ্ঠানের মধ্যে 8-10টা শুধু পার্টিসিপেট করবে, এটা আমি মানতে রাজি না। আপনারা সহযোগিতা নিয়ে আমরা সুন্দর একটা জিনিস করতে চাই, আপনারা অপেক্ষা করবেন। নতুন করে একটা প্রতিযোগিতা হয়েছে প্রাথমিক পর্যায়ে, যারা উপজেলাতে, জেলাতে, বিভাগে ভালো করেছে, দলগতভাবে, স্কুলগতভাবে, ব্যক্তিগতভাবে, এদেরকে আমরা একটা সম্পাদনার ব্যবস্থা সামনের মাসে করবো। আমরা এই মাস সংসদ করছি, সেই জন্য করতে পারি না। সামনের মাসে আর একটা গুরুত্বপূর্ণ আমার নিজের মনে হয়েছে, আমি এটিওদের সাথে কথা বলেছি, টিও সাহেবকে আজকে জানাচ্ছি যে জুলাই মাসে 121টা প্রাইমারি স্কুল আমি 7 দিনে ভিজিট করব এবং প্রত্যেক স্কুলের সময় আধা ঘন্টা, সেখানে কাজকে কমিটি এবং শিক্ষকদের সাথে মতভেদ হয় এবং এলাকায় অল্প কিছু 8-10 জন গণ্যমান্য লোক থাকে, তাদের সমস্যার সহযোগিতা দেখে আমি নোট নিয়ে আসবো এবং এই কাজগুলো আমি 1 বছর 2 বছরের মধ্যে যা যা সমস্যা, ভবন ফলের বাদ সংখ্যা বলার আরো যা যা আছে নগদ কিছু দিব, কিছু প্রজেক্টে আমরা করে এটা আমি সংস্কার করতে চাই, যাতে আমার সান্ত্বনা থাকে যে এমপি হিসাবে আমি প্রত্যেকটা স্কুল ভিজিট করে আমি জানি কোনটা কি সমস্যা। আমার আগ্রহ হলো ঈদগাহ, কবরস্থান, পার্ক, আমি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, মসজিদ, মাদ্রাসা এগুলোকে প্রায়োরিটি দিতে হবে। আমি আরো সিদ্ধান্ত নিয়েছি এবছর যারা এসিটি যেমন 21 তারিখে শেষ হলো, মে মাসে রেজাল্ট দিল হয়তো সামনের মাসে, যারা জিপিএ 5 পাবে তাদেরকে আমরা সম্বর্ধনা দিব এবং ইন্টারমিডিয়েট যারা তাদেরকে দেব। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই, যারা জিপিএ দিয়ে ভালো করেছে তাদের প্রতিষ্ঠান প্রধানদের কাছে শুনতে চাই কিভাবে তারা এতগুলো জিপি হয়েছে, মর্নিং গ্লোরি, ওই যে ক্যান্টনমেন্ট পাবলিক, সেনা পাবলিক, এইসব জায়গায় যে অর্ধেক, এই 3টে স্কুলের অর্ধেক জিপিএ 5 পায় এই সারা উপজেলায়, কেমনে তারা ভালো করছে আমরা হয়তো কিছু জানি। এইটা আমি অন্যদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই এবং তাদেরকে হয়তো কোনো একটা পুরস্কার দিব
আর কিছু কিছু গার্জেনের বক্তব্য শুনতে যায় আপনি আপনার সন্তানকে এরকম ভালো দেখে যাতে আমাদের জন্য এটা শিক্ষণীয় হয়, সেই কাজগুলো করতে পারবো। অবসরকালীন ভাতার ব্যাপারে আপনারা বলেছেন, আমরা এদের সংসদে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি 2000 কোটি টাকা অবসরকালীন ভাতার জন্য প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন আগামী অর্থ বছর, এবং নিয়মতান্ত্রিক ভাবে এগুলা দেওয়া হবে। আমি অভিশাপকে বললাম এই অল্পে আর কতদিন এই কষ্টের মধ্যে আমাদেরকে থাকতে হবে, এটা একটা ব্যবস্থা করে, না হলে আমরা কিন্তু রাজনীতি পাবে এখানে আমাদের নেতা কর্মী বুদ্ধিদের মাথায় বাড়ি টাড়ি দিয়ে টাকা টুকা নিয়ে আমরা কিন্তু এখানে এসিডিসি লাগাই নিতে পারবো, কিন্তু সেটা লাগালে আবার সাংবাদিকদের বলবো যে এই টাকা কোথায় পেলেন, এইসব কেন এত সুন্দর সুন্দর ভবন হচ্ছে। ব্যবস্থা করে যে আমি অফিসে এটা প্রপোজাল দিয়েছি যে 1 মাসের মধ্যে এটা ব্যবস্থা হবে, স্যার আপনি চিন্তা করেন না। আমি বলছি আপনার মাঠটাকে এমন ঘাস দিয়ে করেন যেন ওখানে হাঁটতে বসতে ভালো লাগে, সেরকম একটা সৃষ্টি করে সরকারি টাকা না হলে বেসরকারি টাকা দিয়ে এলো, এটার নাম্বার 1 মাঠ সাপা উপজেলা হবে, সেটা আমি দেখতে চাই। আর একটা নতুন জিনিস আমি চিন্তা করছি, সেটা কি জানেন, এই ফিমেলদের মেন্টাল হেলথ এবং পার্সোনাল হাইজিন কিন্তু আমরা কয়েকটা জায়গায় ট্রেনিং সেশন করবো। প্রথম ট্রেনিং সেশন এখানে ইভেন্ট চাকরাটা মহিলা করে যে আমি অধ্যক্ষ জামানকে দেখতে পাচ্ছি, জামান একটু দাঁড়াও, তোমাকে অনেকে ছিল, তোমার ওখানে আমরা সামনের মাসে ফার্স্ট উইকে করবো। এটা ফিমেল স্টুডেন্টদের, যেহেতু এটা ফিমেল স্টুডেন্টদের, কয়েকজন ফিমেল স্পিকার নিব, একজন স্পিকার হলো আমার ওয়াইফ, উনিও ইন্টারেস্টেড, এবং আমি থাকবো, কিন্তু হাইজেন টাইজেন নিয়ে যখন কথাবার্তা হবে তুমি হলরুমে থাকবো। আমি চাই এটা একটা স্ট্যান্ডার্ড অনুষ্ঠান হোক, ফিমেলরা স্বাচ্ছন্দ্যভাবে তোমাদের যারা ফিমেল এক্সপার্ট আসবে তাদের সাথে কথাবার্তা বলবে, এবং তাদের সমস্যাকে আমরা চিহ্নিত করবো, এবং তাদের জন্য আমরা ব্যাংকিং মেশিন একটা দিয়ে দেবো, সেখান থেকে তারা তাদের জিনিসপত্র এখান থেকে 5 করে 10 টাকা করে নিয়ে বিল করে দিতে হবে। কিছু এমন কিছু আলোচনা করতে চাই, যেমন বসো, যেটার জন্য মনে রাখবে, আমি জানি যে জনগণ ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তাদের কোনো দায়িত্ব থাকে না, যারা ধমক টমক দিতে পারে, যারা 3 ঘন্টা পরে আসবে তাদের তো কোনো দায়িত্ব নাই, যে ভোটে পাস করে তার কিন্তু দায়িত্ব আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, শিক্ষা নিয়ে সরকার জন্য পাচ্ছে তার চেয়ে বেশি আমাদেরও ভাবতে হচ্ছে। আমরা চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তারা বাউন্ডারি করা প্রয়োজন, আমরা বাউন্ডারি ব্যবস্থা করে দেবো, মাইক্রোওয়েভের ব্যবস্থা করবো, কিন্তু আপনারা যদি আন্তরিকতার করে শিক্ষার দান কর্মসূচিটা মানে পাঠ্যচক্রটা যদি ঠিকভাবে পাঠ্যক্রমটা যদি ঠিকভাবে আপনার পরিচালনা না করে, তাহলে তো এই প্রতিষ্ঠানগুলো হবে না। কারণ আপনাদেরকে অনেক কিছু ডিপেন্ড করে। আমি বিজয়ের সাথে বলি, কোনো কিছু আপনার আমার সাথে কথা বলেন, আপনাদের যা যা ফ্যাসিলিটি সব সম্পূর্ণ করা হবে, কিন্তু আমি দেখতে চাই না যে এইখানে স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী ফেল করছে, এই কথা আর শুনতে চাই না। কারণ একটা কথা মনে রাখেন, খেলাধুলার ব্যাপারে কেন আমি গুরুত্ব দিয়েছি, স্পোর্টসম্যান যারা ভালো স্পোর্টসম্যান খেলাধুলা করে তাদের কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট একটা থাকে। আমি আজকে এক খেলায় জিতলাম হারলাম, জিতলাম হারলাম, আমার কিন্তু মাইন্ডের ধীর লেভেল বেড়ে গেল, একসময় এটা কোনো অনুভূতিতে খুব একটা কাজ করে না। জীবনটা কিন্তু এরকম, আপনি সব কিছু প্রতিযোগিতার মাধ্যমে যেতে হবে, আপনার বিশেষ পরীক্ষা প্রতিযোগিতা দিতে হবে, আপনার ইন্টারভিউ প্রতিযোগিতা দিতে হবে, আপনার প্রমোশন চাকরি পেলেন সেখানে প্রতিযোগিতা হবে। আপনি একটা প্রতিযোগিতা হেরে গিয়ে হতাশ হয়ে পড়ে যাবেন। আমি জীবনে দেখি না একদম ভালো স্পোর্টসম্যান, ভালো ফুটবল প্লেয়ার সুইসাইড করছে, সে জীবনে একদম হতাশ এবং সে মানে অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, এরকম কাউকে দেখি না। কারণ তার স্পোর্টসম্যান স্পিরিট আছে, সে যেন আমাকে কিছু করতে হবে, ভালো থাকতে হবে, এবং তাদেরকে কম বেশি সবাই পছন্দ করে, তারা হাসি খুশি থাকে। তাদের খেলাধুলাকে গুরুত্ব দেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় তাদের যদি উৎসাহিত করতে পারে, এই যে মোবাইলে এত টেপাটেপি, এই যে ফালতু সময় নষ্ট করা, এগুলো সে কিন্তু নিজে তখন উৎসাহী হয়, মাঠে থাকবে, নাহলে খেলা চলতেছে মাঠের পাশে বসে খেলা দেখবে। আমি চাই এখন থেকে অবস্থা গড়ে তুললে তার জীবন আলোকিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি লাগে। পরিশেষে তারা এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি জানতে পারলাম যে এরকম অনুষ্ঠান আগে সচরাচর খুব একটা হয় না। আমি চাই যে এই ট্র্যাডিশন থাকবে, যারা 1 বছরের বেশি জব করবে তাদের সম্পর্কটা কিন্তু আমাদের আপত্তি নেই, কারণ এটা তো আপনার জীবনের স্থিতি, এবং বিশেষ করে অবসরকালীন সম্পর্ক না, এটা তার নৈতিক দায়িত্ব। এবং আমাদের মতো যারা সংসদ সদস্য আছি,
এলাকার জনপ্রতিনিধি আছে, তারাও মনে করি যে তাদেরকে সম্মান দিয়ে আমরাও সম্মানিত হতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক দাবি আছে, সব দাবি একদিনে বলে তো গুরুত্ব থাকবে না। আর এক অনুষ্ঠানে আসেন, আমার কাছে আসেন, বাকি কথা আমরা বিষয়ে বলবো। আল্লাহ আপনারা প্লিজ